রাকিব আল হাসান, আপনার কাছে জানতে চাই যে যেমনটা বললেন যে সরকার কি আসলে তার উপর যে প্রত্যাশার মাত্রা সেই চাপটি সামলাতে পারছে না। সেই সঙ্গে আরো যেহেতু আজকে দুইটা বক্তব্য নিয়ে আলোচনা করছিলাম, প্রথমটা তাদের যেহেতু দল সংশ্লিষ্ট জোট তাদের বক্তব্য, আর একটা বক্তব্য আপনাকে আমি একটু কোট করছি। আজকে নয়াপল্টনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের যে মে দিবসের কর্মসূচি হবে তার একটা প্রস্তুতি সভায় অংশ নিয়ে পরে সাংবাদিকদের বলেছেন যে একটা শক্তি, বিশেষ করে বিরোধী শক্তি, তারা এই সরকারকে সরিয়ে একটা ফ্যাসিস্ট সরকারকে আনতে চায়। আমি তাকে কোট করছি। আপনি রাজনীতি বিশ্লেষক, আপনার কাছে আমি বক্তব্যটা বুঝতে চাই, এই সরকারকে সরিয়ে ফ্যাসিস্ট সরকার আনার মানে ফ্যাসিস্ট সরকার আনা নাকি ফ্যাসিস্ট সরকার হয়ে ওঠার কিছু একটা বলুন। ফ্যাসিস্ট সরকার আনতে চাই, আমি একেবারে কোট করলাম। আচ্ছা, ওকে, ফাইন। শুরুতেই একটু কথা অ্যাড্রেস করি ভাইয়ের, সেটা হচ্ছে কি সরকার দুই তৃতীয়াংশের অহমিকা বা অনেক কিছু বলছে, আপনিও প্রসঙ্গ তুললেন। দেখুন, এই সরকার যখন শপথ নেওয়ার পর প্রথম অধিবেশন থেকে কিন্তু বিরোধী দল, স্পেশালি জামাত, কিন্তু শুরু দিন থেকে বলতেছে যে আমরা বিক্ষোভ করব, সমাবেশ করব। ইভেন তাদের অনেকগুলো জোট শক্তিরা বারবার বলেছে যে আমরা বিপ্লবের ডাক দিব, আমরা আরেকটি গণঅভ্যুত্থান চাই। এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো কাছাকাছি ল্যাঙ্গুয়েজের, ওদের জোটের অনেকের মুখ থেকে এগুলো শোনা গেছে। এবং একটা ইন্টারেস্টিং ঘটনা কি, একজন ফেসবুকে পোস্ট করলেন যে আরেকটি আবার সশস্ত্র বিপ্লবের ডাক দিব, তাই না? এখানে একটা মজার জিনিস, একজন এখানে কমেন্টস করছে সশস্ত্র বিপ্লব হলে তো অস্ত্র লাগবে, অস্ত্র কোথায় পাবো? তো কমেন্টে আবার রিপ্লাই দিছে যে অস্ত্র লাগবে না, অস্ত্র ছাড়া সশস্ত্র বিপ্লব করবে। এখন বিপ্লব, সশস্ত্র বিপ্লব, অভ্যুত্থান, এই জিনিসগুলো আসলে বুঝে না বুঝে হোক, মানে বিরোধী শক্তিরা এই জিনিসগুলো ফেসবুকে কিন্তু ছড়াচ্ছে। এক নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে দেখুন, আমরা যে সরকারের সাথে মানে এই বিরোধী দলের সাথে কিন্তু আমরা 91-এর দিকে একটা মিল পাই। 91 সালে যখন শেখ হাসিনা ক্ষমতা আসতে পারেনি, তখন কিন্তু একটা কথা বলেছিল যে আমি একদিনে সরকারকে স্বস্তিতে থাকতে দিব না। তার পরবর্তী আমরা দেখলাম যে সবচেয়ে বেশি লম্বা হরতাল, অবরোধ, অনেক কিছু করতে হলো এবং সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য যা যা করা দরকার তা করতেছে। এখন এটা স্বাভাবিক। ধরেন বিরোধী দলের কাজে, যে কথাটা বললেন, বিরোধীদের কাজে কিন্তু বিরোধিতা করা এবং টার্গেট থাকবে যে সরকার যেখানে অজনপ্রিয় হয়ে যাচ্ছে সেই জিনিসগুলো ক্যাশ করে জনসমর্থন, জনসম্পৃক্ততা তৈরি করা, তাই না? তো এক্ষেত্রে ধরুন এই সরকার আসার পর থেকে তো মাত্র 2 মাস বয়স, এই 2 মাসে তো সরকার অনেকগুলো কাজ হাতে নিয়েছে, অনেকগুলো কাজ চলমান এবং আরও অনেকগুলো কাজ আস্তে আস্তে নিবে। এবং আনফর্চুনেটলি সরকার যখন ক্ষমতা নেওয়ার সাথে সাথেই মানে একটা অনাকাঙ্ক্ষিত ইসরায়েল যুদ্ধ, যেটা আসলে কারোই হাত নাই এবং এটার আসলে ব্যক্তিটা কোন জায়গায় গিয়ে ঠেকবে এটা আসলে কেউ কিন্তু জানে না। তো সে জায়গা থেকে আসলে এটার জন্য আমাদের বলেন জ্বালানি সংকট বলেন, অর্থনৈতিক সংকট বলেন, কিংবা ফার্টিলাইজার সার সংকট, মানে ওভারঅল কিন্তু সবকিছু আমাদের মানে দৈনন্দিন জীবনে একটা বিশাল প্রভাব ফেলেছে। তারপরেও যদি সরকারকে আমি স্পেশালি ধন্যবাদ দিবে, কারণে যে সরকার কিন্তু সম্ভবত 47 বা 48 বা 49 দিন পর্যন্ত সরকার তেলের দাম বাড়ায়নি। ইভেন তেলের দাম বাড়ানোর পরেও এখন পর্যন্ত দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন তেল, মানে সর্বনিম্ন দাম আমাদের দেশে এখন ডিজেল পেট্রোলের দাম। এবং আপনি যদি খেয়াল করে থাকেন, নেপালের সরকারকে নিয়ে খুব বেশি প্রশংসা করা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াতে। ডেফিনেটলি তারা অনেকগুলা নতুন মাত্রা যোগ করতেছে, কিন্তু সে জায়গা থেকেও কিন্তু তারা 2 দফা তেলের দাম বাড়িয়েছে এবং তাদের কিন্তু এখনো তেলের দাম মানে বাংলা টাকা হিসাব করলে 200-র উপরে, তাই না? তো সে জায়গা থেকে আমি মনে করি তো সরকার চেষ্টা করছে জনবান্ধব প্রকল্পগুলোকে হাতে নেওয়ার জন্য। আপনি দেখেন অধ্যাদেশগুলোকে, বেশিরভাগ অধ্যাদেশগুলো কিন্তু আইনে পরিণত করা হচ্ছে, যেগুলোকে পেন্ডিংয়ে রাখা হয়েছে সেগুলোকে অধিকতর গ্রহণযোগ্য আইন হিসেবে সরকারের নিজের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, আইনমন্ত্রী যিনি বিবৃতি দিয়েছেন। তারপরে সরকার যে ইশতেহারগুলো ছিল, কিছু ইশতেহার ছিল যেগুলো সে ফাইল প্রজেক্টিং আকার শুরু করছে। তো এগুলো সরকার চেষ্টা করতেছে। আর বিরোধী দল শুরু থেকে আসলে আমি যেটা বললাম যে বিরোধী দল আসলে ন্যাশন জিনিসগুলো ওরা ক্যাশ করতে পারেনি। শুরু থেকে যখন এই জ্বালানি সংকটটা আসলো, সংসদে কিন্তু তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য দেখা যায়নি। ইভেন হামের মতো একটা জটিল একটা ইমার্জেন্সি হেলথ ক্রাইসিস হয়ে যাচ্ছে, সে জায়গা থেকে কিন্তু সরকার এটা মানে বিরোধী দল কিন্তু এটাকে নোটিস করতে পারেন। ইভেন ওনাদের দলের অনেক লোকজন কিন্তু টকশোতে কথা বলেছেন যে আমার হামের শিশুর চেয়েও আমার ওই জুলাই সনদের দাম বেশি। তো এই ধরনের কথাবার্তাগুলো তো আসলে মানে খুব মানে পীড়াদায়ক কথাবার্তা। সেই জায়গা থেকে আমি মনে করি ধরেন বিরোধী দল তার নিজের রোলটাই আসলে ফাংশনিং রোলটা প্লে করতেছে না। আমি এটা বলতেছি না যে সরকার সবকিছু ভালোভাবে করতেছে, সরকার সেটা আন্তরিকভাবে চেষ্টা করতেছে, এটা এখন পর্যন্ত আমার কাছে দেখা যাচ্ছে। এবং সরকার যদি কোনো জায়গায় ব্যাহত হয় বা সরকার যদি কোনো কারচুপি বা সরকার যদি কোনো ভিন্ন পথ অবলম্বন করে, সেক্ষেত্রে আমরা হয়তো সরকারকে জনগণের কাঠ ধরায় আনতে বাধ্য হবে। কারণ 2/3 ব্যাপারটা ধরেন উনি যে কথা বলছে এটা আমি অলরেডি অনেক কারেকশন করলাম। 2001 সালেও তারা সরকারের 2/3 পেয়েছিল জোট সরকারে। তো 2/3 এখানে ধরেন 2/3টা কেন এতভাবে এটাকে মার্চ করা হয় বা কেন এটাকে হাইলাইট করা হয়? ধরেন হাসিনার আমলে হাসিনা 2/3 করে হাসিনা এমন জিনিসগুলো করেছে যে ধরেন সে তার মানে দলীয় এজেন্ডাটাকে সংবিধান বানিয়ে ফেলেছিল। সংবিধান মানে চেঞ্জ করে টোরে তারপর হচ্ছে কি যেটা তার জন্য ভালো, যেমন আপনার গণভোট বাদ করলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো, মানে এক নায়কতন্ত্র রাষ্ট্রিক তৈরি করা দরকার সেটা করে সে জনগণের উপর চাপিয়ে দিচ্ছে যে এখন তোমার সংবিধান মানতে হবে। এখন এই সরকার তো এই জাতীয় কিছু করেন বা বিএনপি যদি প্রিভিয়াসলি আপনি দেখেন তার এর আগে যে যত বছর ক্ষমতায় ছিল
সে কিন্তু ধরেন দুই তৃতীয়াংশের বলে বা তার এই যে কনস্টিটিউশনাল পাওয়ার বদলে সে এমন কিছু করে নাই যেটা আসলে রাষ্ট্রকে দুর্বিষয় করে তোলে। সুতরাং এটাকে মানে এখানে মিলানোটা খুব টাফ দেখা যাচ্ছে। আর একটা কথা আপনি যে কথাটা বললেন যে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটা, আমি পুরো বক্তব্যটা শুনিনি, আমি জাস্ট হেডলাইনটা দেখেছি। হেডলাইনে বলেছে যে একটা শক্তি এই সরকারকে সরিয়ে আর একটা ফেসিবাদী সরকার আনতে চায় বা তৈরি করতে চায়, এই জাতীয় কথাটা টোন। এটার মিনিং আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে ধরেন আমাদের এই ইলেকশনটা যে মানে ফেব্রুয়ারি মাসে হবে বা ইউনূস সরকারকে শেষ পর্যন্ত দিয়ে যেতে পারবে, এটা নিয়ে কিন্তু শেষ দিন পর্যন্ত অনেক কনফিউশন ছিল, তাই না? এখন এখানে আমাদের এই ইলেকশনের বিশেষ করে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যখন আমরা শুরু থেকে বলছিলাম যে জুলাই বিক্রি হয়ে গেছে বা জুলাইকে বিক্রি করার চেষ্টা করতেছে বা জুলাই হাইজেক হয়ে গেছে, এই জাতীয় নানা ধরনের বয়ান কিন্তু আমাদের মাঠে ছিল। কারণ হচ্ছে কি, আমাদের এখানে অনেক ধরনের স্টেক হোল্ডার, আমাদের লোকাল, ডোমেস্টিক, ইন্টারন্যাশনাল এবং অনেক ধরনের ডিপ স্টেটের খেলা এখানে চলতেছিল। তো এখন এই জাতীয় শেষ পর্যন্ত যে ইলেকশনটা দিয়ে যেতে পারলো ডক্টর ইউনূস এবং আমাদের সেনাবাহিনী বা রিগার্ডিং যতগুলো স্টেক হোল্ডার, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই। এখন তার পরবর্তী সময়ে যারা এখানে অনেক বেশি রোল প্লে করার কথা বা করার চেষ্টা করেছিল, তারা যখন মানে গেমটা ফাইনালি খেলতে পারেনি, তো তারা কিন্তু এখন পর্যন্ত সুপ্রিমান। আপনি দেখেন গতকালে কিন্তু সম্ভবত আমি নিউজে দেখলাম যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হতে পারে, আপনারা দেখেছেন টিভিএস তারা নিউজটি করেছিল। তো এই জাতীয় সংকটগুলো কিন্তু সবসময় চলে, একটা সরকার কখনো কিন্তু স্মুথলি যেতে পারে না, তার সংকট মানে দুর্গম পথ দিয়ে যেতে হয়, কিন্তু তারপরও তার রাষ্ট্রের অস্তিত্বের জন্য যে জিনিসগুলো হুমকিদায়ক, এই হুমকিদায়ক জিনিসগুলোকে অ্যাড্রেস করতে হবে। সুতরাং আমি মনে করি যে এই ষড়যন্ত্র চলতেছে আর বিরোধী দল কাজ বিরোধী দল করবে, এবং তার যেটা মেন কাজ আমার হওয়া উচিত মনে করি সেটা হচ্ছে ধরেন যে কাজগুলো সংসদে ডিবেটের মাধ্যমে আদায় করে নেওয়া দরকার সেগুলো সংসদে ডিবেটে আদায় করে নেবে, যেগুলো আন্ডার টেবিলে আলোচনা করা দরকার সেগুলো আন্ডার টেবিলে আলোচনা করবে, আর যেগুলো তার মনে হয় যে মানে জনগণের মতামত নেওয়া দরকার তাহলে সে রুট লেভেলে যাবে। এটাই তার কাজ, এটাই হওয়া উচিত। এই ধরনের ডেমোক্রেসি প্র্যাকটিসটা আমরা দেখতে চাই।